মর্নিং, ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি ফুড এসআইয়ের যে কোয়েশ্চেন ছিল আমার 16 মে থার্ড শিফটে পরীক্ষা পড়েছিল, তো সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। প্রথমেই আমি যাব সেটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটিতে। আমি কি মনে আশা নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে আর অ্যাকচুয়ালি কি হলো। তো প্রথমে যে বললাম যে আমার যেহেতু 16 তারিখ থার্ড শিফটে পড়েছিল পরীক্ষা, তো মনে অনেক আশা ছিল এই ভেবে যে দুইটা পয়েন্ট ছিল মনের আশা। সেটা হচ্ছে যে পরীক্ষাটা ভালো হবে। তো তার দুটো কারণ। প্রথমটা বলি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেছিলাম ফুড এসআইয়ের, যে 6 সম্ভবত ছিল, আর আমি দেখে গেছিলাম 14, 19 এরকম 2 বছরের পরীক্ষার কোয়েশ্চেন। তো দেখেছিলাম যে জিকে আর যেগুলো আসে, জিকে 50 নাম্বার আর ম্যাথ 50 নাম্বার, তো তার বেশিরভাগটাই হয়ে যাচ্ছে 45-এর ওপরে হচ্ছে দুটো সেকশন থেকে। সেটা একটা আশা ছিল। আর দ্বিতীয়ত যে ফার্স্ট শিফটের পরীক্ষাটা যখন হয়েছিল সেটা অনেকেরই হয়েছিল, মানে বন্ধু বান্ধব, অনেকে চেনা আত্মীয়, পাড়া প্রতিবেশী অনেকেরই হয়েছিল। তো সেই মুখে মুখে একটু শোনা যে এরকম কোয়েশ্চেন এসেছে, কিংবা মোবাইলে ইউটিউবে তো দেখা যাচ্ছিল। তো মনে আশা ছিল যে না, তাহলে পরীক্ষাটা হয়তো ভালোই হবে, আমি মোর দ্যান 90% ঠিকঠাক করে আসতে পারবো। কিন্তু যখন আমি ঢুকলাম এক্সাম হলে, ঢোকার পরে আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের এক্সাম হলে কিন্তু যথেষ্ট মানে মানে ভালোই গার্ড ছিল, সবকিছু চেক হচ্ছিল ভালোভাবে, আমাদের কোনো অসুবিধা হয়নি কোনো। তো যখন ঢোকার পরে যখন পরীক্ষার প্রশ্নপত্রটা আমি হাতে দেখলাম, দেখে আমি ভাবছি যে এটা কি আমি ফুড এসআই পরীক্ষা দিতে এসেছি নাকি আমি বিসিএস দিতে এসেছি, যেহেতু আমি বিসিএস প্রিলিমস মেন্স সবই দিই। তো আমি ভেবেছি কি আমি মনে হয় বিসিএস এর পরীক্ষা দিতে এসেছি, মানে আমার ওই রকম মাথা কাজ করছে যে এটা তো ফুড এসআই এর মানে কোয়েশ্চেন নয়। কারণ ফুড এসআই দেখো, এটা 10th স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা, 13 লক্ষের উপরে ছাত্রছাত্রী আমরা সকলে ফর্ম ফিল আপ করেছি, মনে সকলে আশা নেই, মাধ্যমিক পাস থাকলেই হয়ে যাবে। কিন্তু এরকম যে স্ট্যান্ডার্ড হবে সেটা আমি ভাবতে পারিনি। আমাদের যে থার্ড শিফটের কথা বলছি আমি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার সকলের প্রিপারেশন তো একই থাকে না, কারো এই কোয়েশ্চেনই সব মোটামুটি লাগবে, কিন্তু আমি এটা বলতে পারি যে থার্ড শিফটের কোয়েশ্চেন কেউ বলবে না আমার সহজ লেগেছে, কিংবা আমি মোর দ্যান 90% আমি একদম অ্যাকিউরেটলি মানে করে আসতে পেরেছি। সেটা খুব কম সংখ্যকই হয়তো স্টুডেন্ট থাকবে, কিংবা আদৌ থাকবে কিনা বলতে পারছি না। যাই হোক, পরীক্ষাটা এই হিসাবে আশাহত হয়ে পরীক্ষাটা দিতে হলো। কিন্তু কোয়েশ্চেনগুলো আমি না খুব একটা ছাড়িনি। কারণ দেখো যে মানে তোমার ধরো এখানে ধরো 40টার উপরে, ওখানে 40টার উপরে, মোটামুটি পাড়ার মতোই, মানে আমার পাড়ার মতো ছিল। এবার তারপরেও কিন্তু আমাকে করতে হবে, ছাড়লে হবে না। ম্যাথগুলো একটু টাইম নিয়ে করেছি, তারপরেও তারপর জিকেগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করেছি। কারণ আমি জানি যে আমি মানে 70-80% করে এই পরীক্ষা হবে না, আমাকে আরো অনেকটা এগোতে হবে। তো করে এসেছি, এবার জানি না যে ওটা ঠিক হবে না ভুল হবে। তো যে কটা মনে ছিল সেগুলো দেখলাম যে মোটামুটি বেশিরভাগই তো ঠিক দেখলাম। এবার তারপর কিছু কিছু সব তো আমার মনে নেই না। তো যাই হোক, তো যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেই অনুযায়ী হয়নি, কারণ কোয়েশ্চেনটা আমার মানে টাফ লেগেছে বলা যেতে পারে। ফুড এসআই এর যে কোয়েশ্চেন হওয়া উচিত সেই তুলনায় টাফ বলছি আমি। তো এবারে আমি বললাম তো এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির গল্প আমি করলাম। আর তোমাদের কেমন কার কি এক্সাম হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এবারে আমি কোয়েশ্চেনগুলো শেয়ার করি, মানে যেগুলো আমার মনে ছিল কোয়েশ্চেনগুলো। তো প্রথমে হিস্ট্রি থেকে আসি, সেটা হচ্ছে ব্যাক টু বেদাস। এটা কার উক্তি ছিল? সেটা ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর। আরো অনেক অপশন ছিল, এটা তোমরা সকলেই জানো হয়তো। নেক্সট, জীবন বিজ্ঞান থেকে একটা কোয়েশ্চেন ছিল, ভিটামিন B2 রাইবোফ্লাভিন, এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B2। ফার্স্ট শিফটেও ভিটামিন থেকে কোশ্চেন এসেছিল। তো ভিটামিনের নামগুলো আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম যে কোনটা কি, একটু কনফিউশন হয় মাঝে মাঝে। তো দেখলাম B2টা এটা চলে এসছে। ভিটিকালচার কিসের সাথে জড়িত? আঙ্গুর চাষের সাথে জড়িত। এটাও পিএসসির জানা কোশ্চেন, মানে পিএসসি দেয় কোশ্চেনটা। এপিগ্রাফি কি? শিলালিপির অধ্যয়ন। এটা অবজেক্টিভ যেটা থাকে বিসিএস এ, অবজেক্টিভ ইংলিশ 25 নম্বর, সেখানে এই কোশ্চেনটা আসে। স্টাডি অফ ইনস্ক্রিপশন, শিলালিপির অধ্যয়ন, সেটা হচ্ছে এপিগ্রাফি, এটা এসেছিল। নেক্সট হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, সেটা কিসের সাথে জড়িত? সেটা ছিল একটা সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, এরকম অনেক কিছু ছিল। সেটা সবাই জানো যে রেচনতন্ত্র, রেচনকারী অঙ্গ যেটা, সেটা হচ্ছে যেমন আরশোলা সহ বেশিরভাগ কীটপতঙ্গের এক্সক্রিটরি অর্গান, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। গোদান কার লেখা? বই, মুন্সী প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ ঠাকুর, মুন্সী প্রেমচাঁদ, অনেক অপশন ছিল, এগুলো সবই আমার জানা ছিল। মুন্সী প্রেমচাঁদ, মানে এই কোয়েশ্চেনগুলোর কথা হচ্ছে, আমি বলছি না যে আমার সব কোয়েশ্চেন জানা ছিল। পাল বংশের প্রথম রাজা গোপাল, সবাই জানো। বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিজয়নগর। নেক্সট, হরপ্পা সভ্যতা কিরকম? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এইবারে আসি ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট, এটা নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছিল। সেটা কবে কার?
97, 92 এরকম অনেক অপশান ছিল। তো আমি আলটিমেট কোনটা করেছি আমি ঠিক খেয়াল করতে পারছি না, তবে গুগল করে আমি দেখলাম যে 97 অ্যান্সার আছে। এটা নিয়ে আমার কনফিউশন হচ্ছিল। দাস প্রথা সেটা ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট, সেটা মানে কবেকার একটা 1843। এই অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দাসত্ব যেটা সেই জিনিসটাকে অ্যাবলিশ করা হয়েছিল ভারতবর্ষে। দাস প্রথা যে অবৈধ সেটা ঘোষণা করা হয়েছিল। এটা বিসিএস রিলেটেড কোয়েশ্চেন, ওর জন্য এটা আমার জানা ছিল। তারপরে আরেকটা ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স, পার্টিকুলার ডেট চেয়েছে কবে কেম ইনটু ফোর্স হয়েছিল, এরকম ছিল মে 2009, 1 মে এরকম টাইপের ছিল, কিন্তু অপশন উত্তরটা আমি 1 এপ্রিল 2010 এটাও জানা ছিল আমার, তো সেটা করেছি। তারপর আরেকটা ছিল রক্তে প্লেটলেট কমে গেলে কি হয়, থ্রম্বোসাইটিস, তারপরে অনেক কিছু ছিল, থ্রম্বোসাইটোপেনিয়া, তো থ্রম্বোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোসিস এই টাইপের ছিল চারটা, কিন্তু অপশন দিয়ে কিন্তু গোলাবে, কিন্তু জানা ছিল এটা যদি থ্রম্বোসাইটোপেনিয়া হবে, সেটা হচ্ছে প্লেটলেট কমে গেলে। গাছের পাতার আকৃতি কিসের উপর নির্ভর করে, এটা একটু গোলা ছিল, মরু অঞ্চলে গাছের পাতা একরকম, আমাদের এখানে আরেক রকম, সেটা টেম্পারেচার, তা অনেক অপশন ছিল, অপশনগুলো এক্সাক্ট এখন মনে নেই হতো, ময়েশ্চার এরকম, কিংবা বোথ এই টাইপের ছিল একটা। আর স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা না প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট কে ছিল, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। তোমরা সকলেই আশা করি জানো 1 জানুয়ারি 1923 স্বরাজ্য পার্টি তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর আরেকটা কি ছিল জেনারেল, সেক্রেটারি জেনারেল, উনি ছিলেন মতিলাল নেহেরু। আর আরেকটা ছিল রাষ্ট্রপতি কাকে রেজলিউশন ছাড়াই মানে ইমপিচ করতে পারেন যাকে বলা হয়, মানে সেটা হচ্ছে গভর্নর হবে, রেজলিউশন ছাড়াই যাকে মানে বিতাড়িত করতে পারেন, কারণ মানে নিজের ইচ্ছা মতো যাকে বলা যায় সেটা হচ্ছে গভর্নর। অনেক অপশন ছিল, গভর্নর, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তো এটার উত্তর হবে গভর্নর। নেক্সট হচ্ছে এশিয়াটিক সোসাইটি, সেটার প্রতিষ্ঠাতা কে, স্যার উইলিয়াম জোন্স, যেটা 1784, এটা বিসিএস এ বারবার কোয়েশ্চেনটা আসে, এগুলো জানাই ছিল। সিলভারের সংকেতটা কি ছিল, এজি, অপশন এরকম ছিল এজি, এইউ এরকম ছিল, এই দুটোর মধ্যে কিন্তু গোলাবে, সিলভার হচ্ছে এজি আর গোল্ড এইউ, এগুলো আমার মানে গোলায়নি, যেহেতু আমার কেমিস্ট্রি ছিল, তো এগুলো তো বেসিক ছিল আমার জন্য। আর ভিটামিন B12 বললাম, বিজয়নগর তুঙ্গভদ্রা নদীর তীরে 13তম ব্রিক্স সম্মেলন, সেটা মানে আমাদের ভারতের কোন দেশ আয়োজন করেছিল, তো সেটা গোয়া, মুম্বাই, দিল্লি এরকম ছিল। দেখো ব্রিক্সের মতো এরকম সম্মেলন নিশ্চয়ই নিউ দিল্লি আমাদের ক্যাপিটালেই হবে, তার জন্য সেটা হবে নিউ দিল্লি, এটাতে অসুবিধা হয়নি। এটা 2021 সালে হয়েছিল, 2021 সালেরটা জানতে চেয়েছে, ভাবা যায়, কিন্তু যেহেতু অপশনগুলো দেখে 4টা শহর ছিল, এটা বলেনি যে কোথায় হয়েছিল, সেটা বললে কিন্তু প্রবলেম হতো। মৌলিক অধিকার সেটা কোথায় আছে, কত নম্বর আর্টিকেলে, 12 থেকে 35, এরকম অপশন ছিল, 12 থেকে 32, অনেকে কিন্তু এটাও করতে পারে, কারণ 32 রিড দিয়ে শেষ হচ্ছে না, 12 থেকে 35, আর 36 থেকে ডিপিএসপি শুরু হচ্ছে। কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য কেউ মানে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেটা হচ্ছে কি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, মানে আর্টিকেল 32, এটা একটা এসেছিল, 32 কোন আর্টিকেল সেটা এসেছিল। ইউট্রিফিকেশন এর প্রধান উপাদান কি, নাইট্রোজেন, ফসফরাস, এরকম অনেক কিছু ছিল, সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। মানে ইউট্রিফিকেশন এমন একটা পদ্ধতি যেখানে জলাশয়ের মধ্যে মানে নিউট্রিয়েন্টসের পরিমাণ, পুষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেমন ফসফরাস, নাইট্রোজেনের জন্য জলাশয়ে থাকা যে প্রচুর প্রচুর শ্যাওলাগুলো যেগুলো থাকে, উদ্ভিদ এবং প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেটাই হচ্ছে মানে জল দূষণ হয়ে যায়, সেটাই হচ্ছে ইউট্রিফিকেশন। তার প্রধান উপাদান কি, নাইট্রোজেন আর ফসফরাস হলো, এটা অপশন ছিল, এটাও জানা ছিল, এটাও বিসিএস প্রিলিমসে এসেছে এগুলো। তারপর আর্কিপেলাগো, এটা কি দ্বীপপুঞ্জ, তোমরা আশা করি জানো। রূপার রাসায়নিক সংকেত সেটা তো বললাম, এজি। আর হচ্ছে আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, অ্যানি বেসান্ট, 1917, এটা জানা। প্রথম যদি বলা ইন্ডিয়ান তাহলে তখন মানে ওমেন প্রেসিডেন্ট, তখন সেক্ষেত্রে সরোজিনী নাইডু হয়ে যাবে। প্রথম বাঙালি বললে নেউলি সেনগুপ্ত হয়ে যাবে। যাই হোক আমি এগুলো পরে আলোচনা করবো অন্য কোনো এতে, আমি শুধু কোয়েশ্চেনগুলো আলোচনা করি। এখানে ছিল আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, অ্যানি বেসান্ট। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত, এটাও বিসিএসে আসা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে। বুলন্দ দরওয়াজা কেন তৈরি করা হয়েছিল, এই যে গুজরাটের বিরুদ্ধে সম্রাট আকবরের বিজয় স্মরণে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর, তাহলে গুজরাট বিজয়। এগুলো মোটামুটি জানা ছিল, যারা কম্পিটিটিভের জন্য পরীক্ষার জন্য মানে প্রিপারেশন নেয় কিংবা বিসিএস দেয় তাদের জানা, কিন্তু আমি বলছি যে ওই তো মানে 50টার মধ্যে 40টা কোয়েশ্চেন করলে তো চাকরিটা হবে না, কারণ যে হিসেবে ফার্স্ট শিফটে কোয়েশ্চেন ছিল সেই হিসেবে একই স্ট্যান্ডার্ডিটিটা মেনটেন করে তো দিতে হবে।
40 করে লাভ নেই, আগের শিফটে যে ছিল সবগুলোই সবাই পারবে, হয়তো খুব বেশি 1 থেকে 2টো পারবে না যা শুনেছি, কিন্তু এই শিফটে যেটা হয়তো যারা ভালো প্রিপারেশন হচ্ছে তারা হয়তো 40 পাবে জিকেতে, আমি বলছি মানে অন অ্যান অ্যাভারেজ, আমি আমার তুলনা দিয়ে বলছি, এবার সবার প্রিপারেশন তো আমি জানি না। পরে আসি বইয়ে, ইগনিটেড মাইন্ডস, সেটা কার লেখা? পিএসসির অল টাইম ফেভারিট কোয়েশ্চেন, বই, সামনে মিসলেনিয়াস আছে, বই তো মানে আসবেই। এপিজে আব্দুল কালাম, ইগনিটেড মাইন্ডস এর লেখক হচ্ছেন এপিজে আব্দুল কালাম। টোডা কোন উপজেলা, এটা সবাই জানো, কোন রাজ্যে? নীলগিরি পর্বতের হচ্ছে তামিলনাড়ুতে। মারিয়ানা ট্রেঞ্চ, এই কোয়েশ্চেনটা জানা ছিল যে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম খাত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত, আমরা পড়ে যাই কোন প্রশান্ত মহাসাগর, সেটা নিয়ে আমার গোলার ছিল, কারণ অপশন ছিল ইস্ট প্রশান্ত মহাসাগর, ওয়েস্ট প্রশান্ত মহাসাগর, কোনটা যে আমি দিয়েছি, ওয়েস্টই মনে দিয়েছি আমি, মানে এই মুহূর্তে খেয়াল নেই, এক্সাম টাইম না, ওটাকে নাফটা ঠিক রেখে মানে করা এবং পরে এসে মানে মনে করা যে আমি কোনটা করেছি, যেগুলো নিয়ে কনফিউশন একটু টাফ হয়ে যায় কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েস্ট প্রশান্ত মহাসাগর হবে। আর এই আরেকটা ছিল, সেটা এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, তারপরে করেছি, সেটা হচ্ছে ওই যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল এমব্লেম যেটা সত্যমেব জয়তে, সেটা কোন স্ক্রিপ্টে লেখা? দেবনাগরী স্ক্রিপ্ট, সংস্কৃত, গুপ্তা, এরকম অপশান ছিল, তো সে খারস্তি, তো এটা হবে হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে। এটা দেখো, এগুলো কি বিসিএস মানে ফুড এসআই আসার মতো কোয়েশ্চেন? আমার তো মনে হয় না। তারপর রেনবো ফর্ম হয় মানে কিসের জন্য? ছিল রিফ্লেকশন, রিফ্রাকশন, দুটো একসাথে, ডিসপারশন, মেনলি হয় ডিসপারশন অফ লাইট, তাছাড়া তো রিফ্লেকশন রিফ্রাকশন আছেই, সাদা আলো যে ছড়িয়ে পড়ে। আর আরেকটা ছিল কোন ভাইসরয়ের আমলে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি সিস্টেম, সেটা ইন্ট্রোডিউস হয়েছিল ভারতে, কোঅপারেটিভ সোসাইটি, লর্ড কার্জন, ওয়াভেল, রিপন, এরকম অপশন ছিল, আমার রিপন আর কার্জনের মধ্যে আমার গোলার ছিল, এটা হবে হচ্ছে কার্জন, লর্ড কার্জন, কোঅপারেটিভ কার্জন। আর হচ্ছে ফাদার অফ অ্যালজেব্রার জনক কাকে বলা হয়? মোহাম্মদ ইবনে মুসা আল খারেজমি অপশনটা ছিল, খারেজমি, আর্যভট্ট, এরকম অনেক কিছু ছিল, এটা নিয়েও আমার গোলার ছিল, তো খারেজমি হবে। আর ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? মানে লাস্ট পর্যন্ত পড়েছি, কিন্তু মানে যে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে গোলার ছিল সেগুলো করেছি, এসে দেখলাম যে যেগুলো মনে আছে দেখলামই তো ঠিকই আছে, এবার কিছু মনে নেই যে কোনটা লাস্ট পর্যন্ত পড়েছি, সেগুলো তো আর মেলাতে পারিনি। আর ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত, রামধনু কি কারণে হয় সেটা দেখলাম, আবহাওয়া সংক্রান্ত ঘটনা, আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণের কারণে ঘটে, এবার যেমন অপশন আছে সেইভাবে তোমাকে খেলতে হবে। আরেকটা ছিল রোজ ডায়াগ্রাম, একটা ছিল এই টাইপের কিছু একটা ছিল, এক্সাক্ট মনে করতে পারছি না আমি, এটাও একদমই জানা কোয়েশ্চেন ছিল না, মানে কিন্তু তাও ওখানে বুঝে না করেছি, যে অপশান দেখে বোঝার চেষ্টা করেছি ওখানে যে কি হতে পারে, কিন্তু কি করেছি এক্সাক্ট মনে নেই, এত বড় অপশানের মধ্যে বলতে পারবো না। তো রোজ ডায়াগ্রামটা বাড়িতে এসে দেখলাম যে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, উইন্ড রোজ যেটাকে বলা হয়, অফ ডিরেকশন, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ উইন্ড, এটাকে বলা হয় উইন্ড রোজ, এইটা আর কি। তো এটা বলো, এইটা একটা মানে কি বলবো, মানে ফুড এসে আসার মতো কোয়েশ্চেন একদমই নয়। তো যাই হোক, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন তো টাফ থাকবেই, কিন্তু ফার্স্ট শিফটে যেহেতু ওরকম কোয়েশ্চেন করেছে, দেখো ফার্স্ট শিফটেও যদি এইরকম এই স্ট্যান্ডার্ডিটিটা মেনটেন করেই করতো, তাহলে কিন্তু আমার কেন কারোরই কিছু বলার থাকতো না, যে সব শিফটে মোটামুটি একটাই স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে, হতে পারে 10 স্ট্যান্ডার্ডের তুলনায় হাই স্ট্যান্ডার্ডে করলো, কিন্তু সবগুলো শিফটে তো একই রকম কোয়েশ্চেন করা উচিত, তাই না? তো ওই শিফটে স্টুডেন্টরা মানে হামেশাই 90%-এর উপরে পাবে, আর এই শিফটে সেখানেই 80%, 75% পেতেই অবস্থা খারাপ হয়ে যাবে, এটা তো করা তো বলতে পারছি না আমি এখন, সবই পিএসসি জানে, আমরা কিছুই জানি না, আমরা জাস্ট পরীক্ষা দেওয়ার মালিক, তাই দিয়েছি। এবার অনেকের অনেক এক্সপেকটেশন থাকে, এবার কার কতটা পূরণ হলো আমি জানি না, তবে আমার যা কোয়েশ্চেনটা ছিল আমার সেটা ফুড এসআইয়ের পরীক্ষা হিসাবে আমার টাফ লেগেছে, এই আর কি। আর তোমাদের কার কিরকম পরীক্ষা হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কার কোন শিফটে ছিল, কি কোয়েশ্চেন এসেছে সেগুলো একটু যদি লেখো তাহলে আমারও জানতে সুবিধা হয় যে এই কোয়েশ্চেন এসেছে, আমার এই শিফটে ছিল, আমি মানে মনে হয় এতগুলো মতো অ্যাটেম্প করেছি। দেখো ঠিক ভুল আমরা বলতে পারবো না, কারণ কোয়েশ্চেন তো নিয়েছে না, তো এটা জানালে আমিও জানতে পারবো, এই আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর আরেকটা কথা, সেটা হলো আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলটাতে মানে মিসলেনিয়াসের যে সিরিজ, এরপরে কিন্তু মিসলেনিয়াস আছে, তো মিসলেনিয়াসের সিরিজটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম মানে প্রিভিয়াস ইয়ার, আরও সেটাকে কন্টিনিউ করবো এরপরে। তার সাথে কিছু ম্যাথ করিয়েছি, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। মিসলেনিয়াসটা যেহেতু আমি নিজেও দেবো, এর আগের বারও আমি লাস্ট বার দিয়েছি, প্রিলিমস আমার হয়েছিল কিন্তু মেন্স হয়নি, তখন প্রিপারেশন ছিল না সেরকম। তো এই আর কি, এবারও দেবো মিসলেনিয়াসটা, তার জন্য আমি নিজেও প্রিপারেশন নেবো আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তার সাথে আপকামিং যে পরীক্ষাগুলো আছে, ধরো ক্লার্কশিপ, সেগুলোরও প্রিভিয়াস ইয়ার, তার সাথে প্র্যাকটিসের মানে যতটা পারবো আর কি সেটা শেয়ার করার চেষ্টা করব। আর আমি আরেকটা কথা বলতে চাই যে এই পরীক্ষা নিয়ে না কেউ আশাহত হয়েও না যে আমার এরকম হলো, খুব ভালো হলো, বেশি কিছু এক্সপেকটেশনও রেখো না, আবার আশাহত হো না, কারণ একটা পরীক্ষা দিয়ে কিছু হবে না। তো আমাদের পড়তে হবে, এগিয়ে যেতে হবে। তো এই পরীক্ষা যা হলে হলো, এরপরে নেক্সট যে পরীক্ষাগুলো আছে তার জন্য খুব ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে সেই পরীক্ষা একটা না একটা আমরা ক্র্যাক করতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।